পাস আউট করার পর আমরা চাইবো যে আমাদের যেন জবের সংস্থান থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কর্মসংস্থান দেখি যে সরকারি এন্ট্রান্স এক্সামগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। নারী নিরাপত্তা নিয়ে দাবিটা পার্টিকুলার কোনো বিধানসভার ইস্যু তো হতে পারে না, এটা তো সর্বক্ষণের একটা চাহিদা এবং দাবি, এটা তো একটা সামাজিক ইস্যু। আজকে ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ চলে গেলে আমি দেশের নাগরিক থাকবো কি থাকবো না তার কোনো ভ্যালিডিটি নেই। এবং এই যে গোটা যে প্রসেসটা চলছে, সেই গোটা প্রসেসটার মধ্যে মানুষকে ভয় পাইয়ে রাখা হচ্ছে। কেন সরকারি স্কুল সেই সুবিধাগুলো দিতে পারছে না যে সুবিধাগুলো একটা প্রাইভেট ইনস্টিটিউশন দিতে পারছে? সরকারের তো কাজ যে তারা খুব কম টাকায় মানুষকে পড়াবে, কম টাকায় ছাত্রদেরকে পড়াবে এবং ছাত্রদেরকে সেই সুবিধাগুলোই কম টাকায় দেবে, যেই সুবিধাগুলো একটা প্রাইভেট ইনস্টিটিউশন দিচ্ছে। দু ২০২৬-এর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে অবশ্যই রাজ্যবাসীর মনে একাধিক প্রত্যাশা রয়েছে। রাজ্যের উন্নয়ন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে একাধিক আশা ভরসা রয়েছে এবং যারা এবার সরকার গঠন করবে তারা সেই আশা পূরণ করবে এমনটা তারা চান। এই সমাজে রয়েছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ তাদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের শিক্ষার উন্নয়নের জন্য এবং পাশাপাশি কর্মসংস্থানের জন্য এই ভোটকে ঘিরে তাদের কি প্রত্যাশা রয়েছে, যারা সরকার গঠন করবে তাদের কি প্রত্যাশা রয়েছে। আসুন কথা বলা যাক ছাত্র সমাজের সেই সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে যারা প্রত্যাশা ঘিরে বাঁচছেন এবং যাদের প্রত্যাশা রয়েছে এই ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে। এখানে বেশ কয়েকজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন এই বিধানসভা নির্বাচনকে ঘিরে, তাদের কি আশা। আচ্ছা, বিধানসভা নির্বাচন এখন আবহ চলছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে শুধু এইটুকুই যে ছাত্র সমাজ শিক্ষার উন্নয়ন পাশাপাশি এই যে কর্মসংস্থান এই সমস্ত নিয়ে যারাই বা সরকার গঠন করবে তাদের কাছে কি দাবি রাখছে। অবশ্যই আমরা তো স্টুডেন্ট, পাস আউট করার পর আমরা চাইবো যে আমাদের যেন জবের সংস্থান থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কর্মসংস্থান দেখি যে সরকারি এন্ট্রান্স এক্সামগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। কিছুদিন আগে আমরা খবরে দেখেছি যে হিন্দু স্কুল বন্ধ হয়ে যাবে এরকম, যেখানে মাত্র 2 জন ম্যাথসের টিচার, হিন্দু স্কুলের মতো একটা স্কুলে, এবং এরকম বহু জায়গায় আছে। আরও ভেতরের দিকে যদি আমরা যাই প্রান্তিক অঞ্চলগুলোতে, সেখানে গিয়ে দেখব সরকারি স্কুলগুলোয় তালা পড়ে গেছে এবং খুবই খারাপ অবস্থা। এবং আমরা মনে করি যে এমন একজন সরকার আসুক যে এই শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুতে উন্নতি হবে, কারণ সরকারি হসপিটালগুলোরও খুবই খারাপ অবস্থা এবং সাধারণ মানুষের সেখানে বেড পেতে গেলে কি সমস্যা হয়। এবং এরমভাবে যদি চলতে থাকে যে সাধারণ মানুষ যারা, তাদের প্রাইভেটে চিকিৎসা করানোর ক্ষমতাও নেই এবং সেটা উচিত না, কারণ আমরা কোথায় গিয়ে চিকিৎসা করাবো বা আমাদের কোথায় কাজ হবে সেটা রাষ্ট্রের দায়িত্ব আছে ঠিক সেই জায়গা ঠিক করে দেওয়ার। তো অবশ্যই আমরা চাইবো যে, আমি ব্যক্তিগত মনে করি সেই ক্ষেত্রে বামপন্থাই বিকল্প ভরসার জায়গা। তো অবশ্যই আমাদের এটা ভেবে দেখা উচিত, কারণ আমরা দেখেছি বিগত 15 বছরে আমাদের যে শাসক দল কিভাবে স্টেটটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তো এটুকুই, বামই একমাত্র রক্ষা করতে পারে। হ্যাঁ, একমাত্র আমার মনে হয় যে আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের কথা, বা আমরা 2011-এর আগে যদি দেখি প্রতিবারই টেট সেট পরীক্ষাগুলো হতো, এবং বর্তমানে আমরা দেখছি যে যারা এই এনইপি আসার পর এবং বর্তমান যে পরিস্থিতি, একজন পিএইচডি করেও তার কাছে চাকরি নেই এবং কোনো আমাদের ইউনিভার্সিটিতেও যদি আমরা দেখি যে অনেক জায়গাতেই প্রফেসর নেই, সেখানে রিসার্চ স্কলার দিয়ে ক্লাসগুলো করানো হচ্ছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে 2016-তে যে প্যানেল হয়েছিল এসএসসি, সেই গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে। দীর্ঘদিন ধরে টিচাররা রাস্তায় বসে অবস্থান করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কোনো মুখ খোলেনি। তো অবশ্যই আমার মনে হয় যে বামপন্থাই এখানে বিকল্প। আচ্ছা, তো
তোমার কাছে রাখবো যে নারী নিরাপত্তা, মানে বহু প্রশ্ন ওঠে যে এই রাজ্যে নারী নিরাপত্তার অভাব রয়েছে এবং বিভিন্ন ঘটনা, বিশেষ করে অভয়ার যদি আমরা ঘটনা সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে বহুবার আন্দোলনে সামিল হয়েছে, মেয়েরা রাস্তায় নেমেছে যে নারী নিরাপত্তা নেই। এই নির্বাচনে যারাই বা সরকার গঠন করবে তাদের কাছে কি এই নারী নিরাপত্তা নিয়ে কোনো দাবি রয়েছে? নারী নিরাপত্তা নিয়ে দাবিটা মানে পার্টিকুলার কোনো বিধানসভার ইস্যু তো হতে পারে না, এটা তো সর্বক্ষণের একটা চাহিদা এবং দাবি, এটা তো একটা সামাজিক ইস্যু। এবং এটা যখন একটা অসুরক্ষার মুখে, আমরা 2024 সালের ঘটনা ভুলে যাইনি, এবং আমাদের ক্যাম্পাসে এখন আইসিসি ভোট চলছে, আগামীকাল সায়েন্স ফ্যাকাল্টির ভোট রয়েছে আইসিসিতে। তো রাজ্যের যেটা সার্বিক পরিস্থিতি, নারী নিরাপত্তা একটা প্রশ্নচিহ্নের সম্মুখীন, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবারে কোন শাসক দল এলে নারী নিরাপত্তা বজায় থাকবে রাজ্যে, সেটা রাজ্যের মানুষের উপর নির্ভর করছে। এবং অবশ্যই এই বিধানসভা নির্বাচনে এটা একটা বড় ফ্যাক্টর, যে আমরা যাতে 24 সালে ঘটনাটা ভুলে না যাই, এবং একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দেওয়া হয়েছিল যে ঘটনাটিকে, সেটা যে একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল এবং শাসক দলের মদতে সেটা হয়েছিল, এই ব্যাপারটা যাতে আমরা ভুলে না যাই। আচ্ছা, প্রত্যাশা তো অনেক কিছুই থাকে এবং যারা প্রার্থী তারা আসেন, তারা বলেন যে এই কাজগুলো করব, এলাকার উন্নয়ন, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে সরকার যারা গঠন করবে তারা বলে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে আরও বেশি রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। তা প্রত্যাশা কি পূরণ হয় মানুষের? প্রত্যাশা পূরণের কথা যদি বলতে হয় তাহলে অনেকেই অনেক কথা রাখেনি। এবারের বিধানসভায় যেটা একজন সাধারণ ছাত্রী হিসেবে আমাদের দাবি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কলেজগুলোতে যাতে ফান্ড ঠিকমতো আসে, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং এক্ষেত্রে আমারও মনে হয়, আমার বন্ধুর মতোই, যে বামপন্থাই একমাত্র ভরসার জায়গা। এবং রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড খারাপ ক্ষতি হয়েছে স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে, এই ক্ষতির জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বামপন্থাই একমাত্র ভরসা। এবং বামপন্থীরা শাসক দলে এলে বা শাসন ব্যবস্থায় এলে অবশ্যই সেটা পূরণ হবে। নির্বাচনে দেখেছি বামেরা শূন্য পেয়েছে, তো শূন্য থেকে ডাইরেক্ট শাসক দল হয়ে যাওয়াটা, এটা কি সম্ভব, না এটাও একটা আশার আলো? আমরা তো আশাবাদের পথেই বিশ্বাসী, সুতরাং আশা করা যায়। অবশ্যই হয়তো একেবারে শূন্য থেকে শাসক দলে রূপান্তরিত হওয়া যাবে না, তবুও আর কি আশা করা যায়। আচ্ছা, এসআইআর নিয়ে কি বক্তব্য? কারণ এবার ভোটের আগে এসআইআরটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়েছে এবং বহু মানুষ এখনও ভোট দিতে পারবেন কিনা তারা নিজেরাও জানেন না, যে ভোট দিতে পারবেন কিনা, ট্রাইব্যুনালের মাধ্যমে তারা পাস হবেন কিনা। তো বহু মানুষ তো ভোট দিতে পাচ্ছেন না। এই এসআইআর নিয়ে ছাত্র সমাজ কি মনে করছে? এসআইআর তো সত্যিকারের একটা খুবই খুবই খারাপ পলিসি। মানে এসআইআর মানে ওভারঅল যদি আমরা এসআইআরকে দেখি, এসআইআর হচ্ছে যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, যে জিনিসটা সেইটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে 2002 সালে 2003 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, ওই সময়ও এসআইআর হয়েছিল, ঠিক আছে। এসআইআর একটা খুবই জেনারেল পদ্ধতি, যেই পদ্ধতির দ্বারা হচ্ছে মানে এই রাজ্যে বা দেশে যারা ভোটার আছে, সে ভোটাররা যাতে মানে সমস্ত যারা ভোটাররা আছে যাদের হচ্ছে তোমার যাতে এই রিভিউটা হয় যে কারা বৈধ ভোটার কারা বৈধ ভোটার নয়, এইটা যাতে করা যায়, তাই জন্য এসআইআর করা হতো। 2002 সালে হয়েছে, 3 সালে হয়েছে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি যে এসআইআর হয়েছে বলে কোনো মানুষকে এই ভয়ের মধ্যে থাকতে হয়নি যে আজকে আমার নাম ভোটের লিস্ট থেকে বাদ হয়ে গেলে আমার সিটিজেনশিপটা ক্ষতি হবে। তা আজকে মানুষের কাছে এটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আজকে ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ চলে গেলে আমি দেশের নাগরিক থাকবো কি থাকবো না তার কোনো ভ্যালিডিটি নেই। এবং এই যে গোটা যে প্রসেসটা চলছে, সেই গোটা প্রসেসটার মধ্যে মানুষকে ভয় পাইয়ে রাখা হচ্ছে যে আজকে আপনারা যদি এই এসআইআরটা না করেন আপনার ভোটাধিকার থাকবে না, আপনাদের ভোট থেকে আপনাদের নাম বাদ চলে যেতে পারে এবং সেই জায়গা থেকে আপনাদের নাগরিকত্ব হ্যাম্পার হয়ে যাবে। এবং এই জায়গায় আমরা যদি দেখি যে বিজেপির সরকার যে জিনিসটা করছে সেটা হচ্ছে এসআইআর থেকে আমরা যদি দেখি যে মূলত যাদের নাম বাদ গেছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মহিলাদের নাম বেশি করে বাদ দেওয়া হয়েছে। আমরা যদি গোটা দেশের বা গোটা বিশ্বের যদি নারী আন্দোলনের যে গোটা ফেমিনিস্ট মুভমেন্টটা ছিল, আমরা যদি সেই ফেমিনিস্ট মুভমেন্টের জায়গা থেকেও দেখি, ফেমিনিজমের বা নারীদের যে ভোটাধিকার সেইটা ছিল ফেমিনিস্ট মুভমেন্টে বা নারী আন্দোলনের প্রথম
প্রথম যে দাবি ছিল সেটা ছিল নারীদের ভোটাধিকারের দাবি। সেই জায়গা থেকে আজকে দিনে দাঁড়িয়ে রাজ্যে বা দেশে বা বিভিন্ন জায়গায় নারীরা ভোটাধিকার পেয়েছে, কিন্তু বিজেপির সরকার এসআইআর করার পর যে বিপুল পরিমাণে নারীদেরকে ভোট দেওয়ার থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গা থেকে যে নারীদের যে ভোটাধিকারের দাবি ছিল সেখান থেকে নারীদেরকে আবার করে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, নারীদেরকে আবার করে ভোট দেওয়ার থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, এবং এই গোটা প্রসেসটা চলতে পারে না। আজকে যদি আমরা গোটা রাজনৈতিক যে ক্যাম্পেইন যা বিজেপি বা তৃণমূল যেটা করছে সেটা যদি আমরা দেখি, আপনারা এসআইআরের কথা বলছিলেন, আমি এখানে এটাও বলতে চাই যে তৃণমূলের সরকারও যে জিনিসটা করছে সেটা বিজেপির সরকারের থেকে খুব আলাদা কিছু নয়। দুটো দলই মানুষকে শুধু লাইনে দাঁড় করানোর কাজ করছে। এসআইআর করে বিজেপির সরকার চাইছে যাতে মানুষ আবার করে লাইনে দাঁড়ায়, তৃণমূল সরকার আবার করে মানুষকে এইভাবেই লাইনে দাঁড় করাচ্ছে যে আমরা যারা ছাত্র বা আমরা যারা যুব, যারা আমরা চাইছি যে চাকরি হোক, ক্যাম্পাস থেকে বা যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ হওয়ার পরে যে ছাত্রটা মনে করে যে আমার একটা চাকরি হবে, তাকেও আবার লাইনে দাঁড় করানো হচ্ছে। এসআইআর করে সাধারণ নাগরিকদেরকেও লাইনে দাঁড় করানো হচ্ছে, গ্যাসের সমস্যার জন্য মানুষ লাইনে দাঁড়াচ্ছে। এই গোটা মানে প্রসেসটার মধ্যে মানুষ শুধু লাইনে দাঁড়াচ্ছে এবং মানুষ শুধু হেনস্থা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি গোটা এই মানে নির্বাচনের গোটা ক্যাম্পেইন লাইন শোনেন বিজেপি বা তৃণমূলের দুজনেরই, কারোর কাছেই কোনো স্পষ্ট রোডম্যাপ নেই যে তারা সরকারে আসলে তারা কি কি চেঞ্জেস আনবে। তৃণমূল বলছে আমরা সরকারে আসলে আমরা এই ভাতা দেবো, ওই ভাতা দেবো, সেই ভাতা দেবো। বিজেপি বলছে সরকারে আসলো আমাদের সরকারে আসতে হবে কারণ পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবার পাল্টানো দরকার তো বুঝলাম, কিন্তু বিজেপি সরকারে আসলে কি করবে? তারাও একই কথা বলছে যে আমরাও ভাতা রাখবো, তৃণমূল বলছে আমরা 1,500 টাকা দেবো, বিজেপি বলছে আমরা 3,000 টাকা দেবো। কোনো রোডম্যাপ নেই। সেই জায়গায় একমাত্র বামপন্থীরা বলছে যে আমরা সরকারে আসলে আমরা প্রত্যেকটা পরিবারে মাথাপিছু একজনকে 20,000 টাকার মাইনের চাকরি দেব, আমরা শিক্ষাক্ষেত্রে আমরা এডুকেশনকে আরও ডেভেলপ করার চেষ্টা করব। এই যে গোটা পশ্চিমবঙ্গে যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো চলছে, মানুষ আজকে পড়াশোনা করতে গেলে শুধুমাত্র হায়ার এডুকেশন নয়, আজকে একদম প্রাইমারি লেভেল থেকে মানুষকে পড়াশোনা করতে গেলে একটা পরিবারের একটা বাচ্চাকে পড়াশোনা শেখাতে হলে মা বাবাকে কোটি কোটি লাখ লাখ টাকা খরচা করতে হচ্ছে শুধুমাত্র একটা বাচ্চাকে সে পড়াবে বলে। কেন সরকারি স্কুল সেই সুবিধাগুলো দিতে পারছে না যে সুবিধাগুলো একটা প্রাইভেট ইনস্টিটিউশন দিতে পারছে? সরকারের তো কাজ যে তারা খুব কম টাকায় মানুষকে পড়াবে, কম টাকায় ছাত্রদেরকে পড়াবে এবং ছাত্রদেরকে সেই সুবিধাগুলোই কম টাকায় দেবে, যেই সুবিধাগুলো একটা প্রাইভেট ইনস্টিটিউশন দিচ্ছে। তো এই গোটা চক্রান্তটা যে চলছে, সেই গোটা চক্রান্তটা শুধুমাত্র এই রাজনৈতিক নেতাদের পকেট ভরানোর চক্রান্ত চলছে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে রয়েই গেছে ছাত্র সমাজের মধ্যে। ছাত্র সমাজের প্রত্যাশা বলতে আমাদের তো একটাই চাহিদা যে মানে কলেজ শেষ করে যেন চাকরি বাকরি আমরা পাই। আর মানে চাকরিটা একমাত্র প্রত্যাশা বলে মনে হয়। এই ভাতা বা যাই বলুক তার অবশ্যই মানে ভাতাগুলো কিছু কিছু যেমন গ্রামের মাদের অনেক সময় হেল্প করে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তার একটা মানে হয় সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ওই টাকা দিয়ে কিছুটা সামর্থ্য হয় তাদের। কিন্তু আমাদের ছাত্র সমাজ আমরা এত পড়াশোনা করছি, তো আমাদের একটা প্রত্যাশা থাকে যে আমরা এরপর চাকরি পাবো, একটা ভালো গভর্নমেন্ট জব পাবো। সেইখানে দাঁড়িয়ে কিছুটা প্রত্যাশা ওইটা নিয়েই থাকে। মানে কর্মসংস্থানের প্রতি সরকার যেই গঠন করবে তারা যেন আরও জোর দেয় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও যেন জোর দেয়, সেই দাবি হচ্ছে মূল দাবি। অবশ্যই। এই বিধানসভা নির্বাচনকে ঘিরে ছাত্র সমাজের কি প্রত্যাশা রয়েছে? মানে এটা যদি বলতে হয়, বিধানসভা নির্বাচন, প্রথম কথা তো হচ্ছে এই যে বিধানসভা নির্বাচনটা হচ্ছে ছাত্র সমাজের কী প্রত্যাশা রয়েছে। আমার অন্তত মনে হয় ছাত্র সমাজের দিক থেকে এটা আমি বলতে পারি যে আজকে হচ্ছে এসআইআরের নাম করে যে লক্ষাধিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, এবং তারপরে যে এটা স্পষ্টভাবে আরএসএস বিজেপির ফ্যাসিবাদী একটা চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত, যে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তো এই বিধানসভা নির্বাচন তো মানে ভোটারদের বাদ রেখে তো কোনো রকমের ভোট হতে পারে না, একটা গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। তো সেই জায়গা থেকে এটা স্পষ্ট করে বলার আর কি যে এই বিধানসভা নির্বাচনটা কোনোভাবেই গণতান্ত্রিক হচ্ছে না। তারপরে তো আসছে কি এই বিধানসভা নির্বাচন থেকে কী প্রত্যাশা থাকছে বা ইত্যাদি থাকছে, এই বিভিন্ন বিষয়গুলো থাকছে। তো সবার প্রথমে তো এইটার কি সুস্পষ্ট করে আমাদের সুনিশ্চিত করা উচিত যে ভোটারদের, যে খেটে খাওয়া মানুষদের, যাদের সময় দেশটা চলছে, তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তো এইটাই আপাতত বলার, মানে এর থেকে বেশি প্রত্যাশা তো
এটাই থাকবে যে একটা গণতান্ত্রিক নির্বাচন যদি হয় তাহলে সেই ভোট থেকে প্রত্যাশা থাকতে পারে, এটাই বলে। 4 মের পরেই বোঝা যাবে যে কারা সরকার গঠন করছে এবং সেই নতুন সরকার বা যদি তৃণমূল সরকারি সরকার গঠন করে তারাই বা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে ছাত্র সমাজের জন্য, তাদের উন্নতির জন্য, তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বা কর্মসংস্থানের জন্য, সেটা অবশ্যই পরবর্তীকালে বোঝা যাবে। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।